সুপার 12-এ দুটি ম্যাচ হয়েছে, কিন্তু এই দুটি ম্যাচের একটিও প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমার ফোনে একজন ইনবক্সে আমাকে একটা মেসেজ দিচ্ছিল যে খেলাটা কি মিরপুরে হচ্ছে নাকি আবুধাবি দুবাই এই জায়গাতে হচ্ছে। আমি বলেছি যে না, খেলাটা আসলে মধ্যপ্রাচ্যেই হচ্ছে, অর্থাৎ আবুধাবি দুবাইতেই হচ্ছে। কিন্তু আপাত দৃষ্টিতে যে অবস্থাটা দেখা যাচ্ছে যে আজকের দিনের দুটা ম্যাচ, একটাকে আমরা অ্যাভারেজ স্কোরিং ম্যাচ বলতে পারি, আরেকটাকে আমরা বলতে পারি একেবারে লো স্কোরিং ম্যাচ, একেবারে একপেশা ম্যাচ। এই ম্যাচগুলো নিয়ে আমরা আলোচনা করব। সামগ্রিকভাবে এই টি-20 বিশ্বকাপ আগামীতে আমাদেরকে কি দেখাতে যাচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং টি-20 ওয়ার্ল্ড কাপে যমুনার বিশেষ আয়োজন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল পাওয়ার্ড বাই আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। আমাদের সঙ্গে আজকের আলোচনায় এক্সপার্ট হিসেবে রয়েছেন ক্রিকেট কোচ এবং বিশ্লেষক জনাব নাজমুল আবেদিন ফাহিম। স্যার, ওয়েলকাম টু এক্সপার্টস টেবিল। আমরা আলোচনায় যাব আপনার সঙ্গে, তবে তার আগে আজকের দিনের যে ম্যাচ দুটো হয়েছে সে দুটো ম্যাচের ম্যাচ সামারি দর্শকদের সঙ্গে একটু শেয়ার করে তারপর আমরা আলোচনা যুক্ত হব। প্রথম যে ম্যাচটা হয়েছিল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে, সেই ম্যাচটা অ্যাভারেজ স্কোরিং ম্যাচ আমরা অবশ্যই বলতে পারি। আগে ব্যাটিং করেছিল সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা, এবং আগে ব্যাটিং করে তারা রান সংগ্রহ করেছিল 118, এবং অস্ট্রেলিয়ার জন্য লক্ষ্যমাত্রাটা ছিল 119। তাদের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন এইডেন মার্ক্রাম 40, জর্জ হেজেলউড দুটি উইকেট নিয়েছিলেন। কাগিসো রাবাদা খুব সারপ্রাইজিংলি তিনি 19 রান করেছেন। সেকেন্ড টপ স্কোরার একজন বোলার কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়া 121 করেছে 5 উইকেটে, অর্থাৎ তারা 5 উইকেটে জয়ী হয়েছে। স্টিভেন স্মিথের একটা হার নামানা 35 রানের ইনিংস, মার্কাস স্টোয়েনিসের শেষ দিকে একটা ঝড়ো 24 রানের ইনিংস, সব কিছু মিলিয়ে দক্ষিণ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এবং পরবর্তী যে ম্যাচটা হয়েছে আসলে মূলত আজকের দিনের লেটেস্ট ম্যাচ, অর্থাৎ দ্বিতীয় যে ম্যাচটা হয়েছে একেবারে একপেশে একটা ম্যাচ, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটা। হ্যাঁ, অনেকে চিন্তা করছিলেন যে হয়তোবা 2016 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটা প্রতিশোধ নিতে অবশ্যই ইংল্যান্ড চাইবে, কিন্তু প্রতিশোধটা যে এইভাবে হবে সেটা কজনই বা ভেবেছিল। আমরা স্কোর কার্ডটা দেখার চেষ্টা করব। স্কোর কার্ডটা একেবারে একপেশে, সেক্ষেত্রে মাত্র 55 রানে অল আউট হয়ে গেছে উইন্ডিজ। ক্রিস গেইল 13, শিমরন হেটমায়ার 9, আদিল রশিদ 2 রানে 4টি উইকেট। আমি আবার রিপিট করছি, 2 রানে 4টি উইকেট। মঈন আলী 17 রানে 2টি উইকেট। ইংল্যান্ড জবাবে তাদেরও 4টা উইকেটের পতন ঘটতে হয়েছে। আকিল হোসেন 2টা উইকেট নিয়েছেন, রবি রামপাল 1টা উইকেট নিয়েছেন। জস বাটলার ব্যক্তিগত সর্বোচ্চ 24 রানে অপরাজিত অবস্থায় ছিলেন। সামগ্রিকভাবে 6 উইকেটে জয়লাভ করেছে ইংল্যান্ড। স্যার, এবার একটু আলোচনায় আসতে চাই, তা হচ্ছে আজকের সুপার 12-এর দুটা ম্যাচ দেখলাম, একটা অ্যাভারেজ স্কোরিং ম্যাচ আর একটা একেবারে লো স্কোরিং ম্যাচ। আমার কাছে অনেকে জিজ্ঞেস করছিলেন যে খেলাটা কি আসলে মিরপুরে হচ্ছে নাকি মধ্যপ্রাচ্যে হচ্ছে। আপনার মতামত জানতে চাই স্যার এই ব্যাপারটা নিয়ে। আইপিএলের একটা ইম্প্যাক্ট তো আসলে আমরা ধরতে পারছি যে উইকেটগুলো রেস্ট পাচ্ছে না। সামগ্রিকভাবে আপনার অ্যাসেসমেন্ট। ধন্যবাদ স্বামী। উইকেটটা আমরা এতদিন যে ধরনের উইকেট দেখে এসেছি বিশ্বকাপে সেরকম হবে না, সেরকম ধারণা আমাদের ছিল, কিন্তু তাই বলে এতটা আনফ্রেন্ডলি উইকেট হবে সেটা কিন্তু আমরা ভাবিনি। প্রথম ম্যাচেই উইকেটে একই উইকেটে যেহেতু দুটো খেলা হয়েছে, প্রথম ম্যাচে কিছুটা রান হয়েছে এবং সেখানেও কিন্তু ব্যাটসম্যানদেরকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে। সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে খেলাটা হয়েছে, দুটো দলই গোছানো খেলা খেলে। আমার মনে হয় সেই কারণেই 100 রান পার করতে পেরেছে সাউথ আফ্রিকা। কিন্তু উইকেটের নেচারের কারণে এবং সাউথ আফ্রিকা দারুণ বোলিং এর কারণে কিন্তু সেই ম্যাচটা কম্পিটিটিভ হয়ে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত, এবং শেষ ওভারে গিয়ে খেলাটা শেষ হয়েছে। কিন্তু দ্বিতীয় ম্যাচটা দেখেছি আমরা, দ্বিতীয় ম্যাচে হয়তো উইকেটটা আরো একটু স্লো হয়ে গিয়েছিল, কিন্তু ওখানে ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে স্ট্রাগল করতে দেখলাম সেটা খুবই দুঃখজনক। এবং অবশ্যই ইংল্যান্ডের বোলারদেরকে কৃতিত্ব দিতে হবে, কিন্তু আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ দলটা এমন একটা দল যেখানে এই ধরনের কন্ডিশনে গ্রাফটিং করে খেলার মতো ব্যাটসম্যানের সংখ্যা খুব বেশি না, প্রথমত। আর দ্বিতীয় হচ্ছে যে উইকেটে যে এমন হতে পারে এই মানসিক প্রস্তুতি বোধহয় ওয়েস্ট ইন্ডিজ দলে ছিল না আজকে। আমরা অনেকগুলো উইকেট ওদেরকে হারাতে দেখেছি, যেখানে ওরা হয়তো নিশ্চিত ছিল যে বল হয়তো পার করে ফেলতে পারবে, ফিল্ডারের উপর দিয়ে চলে যাবে কিংবা মাঠের বাইরে চলে যাবে, কিন্তু এক ঘুরে ফিরে প্রত্যেকটা শট কিন্তু ওদের ফিল্ডারের হাতে কাছে গেছে। সো এবং আমরা দেখেছি কিন্তু ফিল্ডারও কিন্তু নট ন্যাচারালি বাউন্ডারি লাইনে দাঁড়িয়েছিল, অনেক ফিল্ডার ছিল ভেতরে ছিল। তো স্ট্র্যাটেজিক্যালি ওদের ক্যাপ্টেন যেভাবে ফিল্ডিং পজিশন সাজিয়েছে তাদের বোলিং এবং উইকেটকে মাথায় রেখে, সেটাও খুবই দারুণ ব্যাপার ছিল। মর্গানের ক্ষেত্রে সেটা বলতেই হবে, দারুণভাবে ফিল্ড প্লেসমেন্ট করা হয়েছিল এবং খুব অবাক করার মতো একটা স্কোরই আমরা দেখলাম। আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডকে অনেকেই কিন্তু ধারণা করছে এই গ্রুপ থেকে হয়তো সেমিফাইনালিস্ট হিসেবে উত্তরণ ঘটবে তাদের, কিন্তু যা দেখলাম প্রথম ম্যাচে, এখন বোধহয় আবার নতুন করে বোধহয় একটু চিন্তা ভাবনা করতে হবে সবাইকে। স্যার, অন দ্যাট নোট একটা কথা আছে ইংরেজিতে, তা হচ্ছে মর্নিং শোজ দ্য ডে।
আমরা এই টি-20 বিশ্বকাপে ইভেন আমরা কোয়ালিফাইং রাউন্ড থেকে দেখলাম আসলে নাইট ইজ শোয়িং দ্য ডার্কার সাইড অফ টি-20, অর্থাৎ সেক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে রাতের দিকে লো স্কোরিং ম্যাচগুলো হচ্ছে। সামগ্রিক বিবেচনা করলে আসলে অ্যাজ ফার অ্যাজ দ্য টুর্নামেন্ট উইল প্রোগ্রেস এই সিচুয়েশনটাকে আরেকটু ওরসেন হওয়ার সম্ভাবনা আপনি দেখেন, আপনার এক্সপিরিয়েন্স কি বলে? উইকেটের আমার মনে হয় না উইকেটটা ডেভেলপ করা যাবে, এর মধ্যে উইকেট উন্নতি করাটা সম্ভব হবে না। তবে টিমগুলো বোধহয় ওদের স্ট্র্যাটেজি চেঞ্জ করবে, ওদের খেলার ধরনটা বোধহয় চেঞ্জ করবে। এটা যে ঠিক শুধু পাওয়ার হিটারদের ক্রিকেট না, এখানে এটা স্কিলফুল ব্যাটসম্যানেরও একটা জায়গা আছে, যারা স্কিল দিয়ে ব্যাটিং করে, যারা গ্যাপে খেলে, ম্যানুভারিং করে, যারা তাদের একটা জায়গা আছে এই ধরনের কন্ডিশনে। আমরা যদি কেন উইলিয়ামসের কথা বলি, বিরাট কোহলির কথা বলি, এই ধরনের ব্যাটসম্যান যারা আছে তাদের জন্য একটা জায়গা আছে এখানে। ইটস নট নেসেসারিলি শুধু আন্ডার রাসেল কিংবা পোলারদের জন্য এই টি-20 বিশ্বকাপটা। সো এইটা বোধহয় আর একটা দিকে নিয়ে যাচ্ছে এই বিশ্বকাপকে। এখানে আমরা যথারীতি যা দিকে আসছি তার বাইরেও হয়তো আমাদের কিছু দেখতে হবে, এবং খেলাটা কম্পিটিটিভ হওয়া জরুরি। প্রথম ম্যাচে যেমন আমরা দেখেছি অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা খেলাটা কম্পিটিটিভ ছিল, যদিও রান খুব বেশি হয়নি। অতটুকু হলে বোধহয় আমরা খুশি থাকতে পারবো। কিন্তু খেলা যদি এমন হয় ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের মধ্যে যেমন হয়েছে, সেটা হলে দ্যাট উইল বি ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমি নিশ্চিত যে প্রত্যেকটা দলই আজকের খেলাটা অবজার্ভ করেছে এবং তারা তাদের সিদ্ধান্তগুলি নেবে। সামনের ম্যাচগুলিতে তাদের অ্যাপ্রোচ কি হবে, ব্যাটিং স্ট্র্যাটেজি কি হবে, এটা নিয়ে নিশ্চয়ই সবাই ভাববে। এবার আমরা স্যার একটু টেকনিক্যাল অ্যানালাইসিসে যেতে চাই। আমরা সামগ্রিকভাবে উইকেট, পিচ কিংবা প্লেয়িং অ্যাপ্রোচ নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। আজকের দিনের যিনি কি প্লেয়ার মঈন আলী, তাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা দেওয়া হয়েছে, কিন্তু আসলে তাকে কেন পুরস্কারটা দেওয়া হয়েছে সে ব্যাপারে আমরা স্যারের কাছ থেকে ক্লারিফিকেশন জানার চেষ্টা করব। তবে ইনিশিয়ালি পাওয়ার প্লেতে ব্যাটসম্যানদেরকে বেঁধে রাখার কাজটা কিন্তু তিনি খুব ভালো মতো করেছেন। 2টা উইকেট তিনি পেয়েছেন। তার বোলিং বিশ্লেষণটা আমরা দেখে নেব। 4 ওভার বোলিং করেছেন, একটা মেইডেন পেয়েছেন, 17 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন, ইকোনমি রেট 4.25। অন দ্যাট নোট আরেকটা বিষয় আমি একটু আলোচনায় আনতে চাই, এবং আলোচনায় এনে একবারে আমি স্যারের কাছে প্রশ্নটাই করতে চাই। তা হচ্ছে আজকে যখন মাঠের আয়তন দেখানো হচ্ছিল, অর্থাৎ টেলিভিশন প্রোডাকশনে যখন মাঠের আয়তনটা দেখাচ্ছিল, আমি এই বিষয়টা একটু দেখাতে চাই। তা হচ্ছে একটা পর্যায়ে দেখানো হচ্ছিল যে ডিপ স্কোয়ার লেগ এবং লং অন এই দুই ফিল্ডারের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটা হচ্ছে প্রায় 89 মিটারের গ্যাপ, এবং বোঝাই যাচ্ছে যে খুব ভালো মতো যে মাঠটা অন্যান্য মাঠের তুলনায় কম্পারেটিভলি চিন্তা করলে অনেক বেশি মাত্রায় বড়। অর্থাৎ এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাপ রয়েছে, বা ব্যাটসম্যানরা যদি পাওয়ার হিট করতে যায় সেক্ষেত্রে বাউন্ডারি লাইনে ধরা পড়ার সম্ভাবনা আছে। এবং সেটাকে বিবেচনা করেই মঈন আলীর বোলিংয়ের একটা বিষয় আমরা লক্ষ্য করতে চাই, তা হচ্ছে মাঠের আয়তনকে কেন্দ্র করেই আসলে তিনি তার লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটায় একটু ট্রিক খাটিয়েছেন কিনা। আমরা একটু মঈন আলীর লেন্থ বিশ্লেষণটা দেখতে চাই, আসলে তিনি কেমন লেন্থে বোলিং করেছেন, পাওয়ার প্লেতে বোলিং করেছেন। এবং সবচাইতে সারপ্রাইজিং যে বিষয়টা তা হচ্ছে মঈন আলী মোট বল করেছেন 24টি, স্লটে বল করেছেন ব্যাটসম্যানকে 16টি, গুড লেন্থে বল করেছেন 8টি। ইন্টারেস্টিং বিষয়, স্লটে করা 16টি বলের মধ্যে 2টি বলেই তিনি উইকেট পেয়েছেন। স্যার এই জায়গাটাতেই জানতে চাচ্ছিলাম যে আমাদের অবজারভেশন যেটা বলছে যে মাঠের আয়তন বড়, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা পাওয়ার হিট করে, সেটাকে বিবেচনা করে মঈন আলী স্লটে বেশি বল খেলানোর চেষ্টা করেছেন, কয়েকটা বাউন্ডারি কনসিড করেছেন, কিন্তু উইকেট থেকে আদায় করতে পেরেছেন। এই জায়গাটা স্যার একটু আপনি বিশ্লেষণ করবেন যে আসলে এটা কি মাঠের আয়তন এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের নেচারের কথা চিন্তা করেই এরকম বোলিং করেছেন? না, মাঠের আয়তন তো অবশ্যই চিন্তায় থাকবেই স্পিনারদের ক্ষেত্রে বিশেষ করে। এবং ব্যাপারটা অনেক সময় এমন হয় যে অনেক মাঠই একটা সাইডে মাঠটা বড় থাকে, একটা সাইডে মাঠটা ছোট থাকে রিলেটিভলি, এবং সেই সময় যেই সাইডে মাঠটা বড় থাকে সেই সাইডে যদি ব্যাটসম্যানকে খেলানো হয় সেখানে হয়তো বলাররা অ্যাটাকিং বল করে। যেই সাইডে মাঠটা ছোট হয় সেই সাইডে যদি খেলাতে হয় সেই ক্ষেত্রে কিন্তু বলাররা ডিফেন্সিভ বল করে। সো ডেফিনেটলি ইটস এ পার্ট অফ দেয়ার স্ট্র্যাটেজি। এক্ষেত্রে যেটা হয়েছে যে মাঠ যেহেতু বড়, যদি ডানহাতি ব্যাটসম্যান হয় এবং লেগ সাইডটা অনেক বড় হয়, বলারের পক্ষে এটা এই রিস্কে বলার নিতে পারে, ঠিক আছে আমি ওকে খেলার সুযোগ দিই, ও যদি মারতে গিয়ে আউট হয়, দেয়ার ইজ এ গুড চান্স, মাঠটা বড় আছে, যদি টাইমিং না হয় দেয়ার ইজ এ গুড চান্স যে আউট হয়ে যেতে পারে। অনেক সময় সেই সুযোগটা বলার নিতে চায় এবং নেয়, এবং এই ক্ষেত্রে সেটাই হয়েছে। কিন্তু বড় মাঠের অ্যাডভান্টেজটাই স্পিনার নিয়েছে এবং খুব সাকসেসফুল হয়েছে, কোনো সন্দেহ নেই। এবং ওই যে ম্যান অফ দ্য ম্যাচের কথা যেটা বললাম যে অত্যন্ত ভ্যালুয়েবল উইকেটের কারণে বোধহয় উইকেটের ভ্যালুটাকে ওখানে খুব হাই রেট ধরা হয়েছে, সে কারণে হয়তো ওকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। ওর চাইতে বেশি উইকেট পেয়েছে কিন্তু হয়তো কেউ কিন্তু সেই উইকেটের বোধহয় কম করেছে যিনি অ্যাডজুডিকেট ছিলেন ম্যান অফ দ্য ম্যাচে। আমার মানে সেই দিক থেকে এটা হয়েছে। এর আগেও যে একটা ম্যাচ আমরা দেখেছি কিন্তু 2টো উইকেট পেয়েছে, কিন্তু ভাইটাল উইকেট পেয়েছে বলে তাকে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আরেকটা সারপ্রাইজিং প্যাকেজ তা হচ্ছে টাইমাল মিলস। টাইমাল মিলস আজকে
আরেকটা সারপ্রাইজিং প্যাকেজ তা হচ্ছে টাইমাল মিলস আজকে তিনিও 2টা উইকেট পেয়েছেন, 17 রান দিয়েছেন 4 ওভার বল করে। তার যে বোলিং বিশ্লেষণ, সেই বোলিং বিশ্লেষণটা আমরা দেখে তার একটা পার্টিকুলার অ্যানালাইসিসে আমরা চলে যাব। তিনি 4 ওভার বল করে কোনো মেডেন পাননি, 17 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন, ইকোনমি রেটটা 4.25। কিন্তু সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টা ছিল টাইমাল মিলসের লেন্থ ম্যানেজমেন্টটা। তিনি মোট 24টা বল করেছেন বটে, কিন্তু সেই 24টা বলের মধ্যে 13টা শর্ট বল করেছেন, অর্থাৎ 54% বল তিনি করেছেন শর্ট বল, 5টা লেন বল করেছেন এবং স্লটে বল করেছেন 4টি, যার মধ্যে 3টি ছিল স্লোয়ার ডেলিভারি, ইয়র্কার করেছেন 1টি। খুব উল্লেখযোগ্য 2টা বিষয় স্যার। একটা বিষয় হচ্ছে বেশিরভাগ বল তিনি ব্যাক অফ লেন্থে বল করেছেন, প্রায় 54% বল। ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা নর্মালি স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলেন, তাদেরকে 54% বল করে বিট করা, এটা একটা বিষয়। আর স্লটে যে বলগুলো করেছেন তার 90% বল করেছেন স্লোয়ার। এই জায়গায় তার স্ট্র্যাটেজিটা আসলে কি ছিল? এখানে কিন্তু সাইডে যে উইকেটটা অনেক বড়, মাঠটা যে অনেক বড়, এই ব্যাপারটাকেই মাথায় রেখে বল করেছে। কিন্তু রিচে বল দেয়নি, রিচে বল দিলে স্ট্রেট খেলার সুযোগটা পাবে, সেই সুযোগ যেন না পায় সেজন্য কিন্তু শর্ট অফ লেন্থ বল করা এবং টেনে বল করা। যদি ব্যাটসম্যান খেলেও যেন স্কোয়ার খেলতে হয়, বাধ্য হয় ব্যাটসম্যান খেলে, যেহেতু স্কোয়ারের মাঠটা অনেক বড়, সেই সুযোগটাই কিন্তু বলার নিয়েছে। এবং যেহেতু আর্লি উইকেট পড়েছে, বলারের পক্ষে কিন্তু অ্যাটাকিং বল করার সুযোগ ছিল, শর্ট পিচ ডেলিভারি, চেস্ট হাইট ডেলিভারি, পুল করতে গেলে, হুক করতে গেলে যদি আউট করা যায় সেই সুযোগে বল নিয়েছে। আমার মানে সেই জিনিসটাই মাথায় এসছে যে স্কোয়ারে যেহেতু গ্রাউন্ড অনেক বড়, সো ব্যাক অফ দ্য লেন্থ খেলাবো যেন ব্যাটসম্যান স্কোয়ার খেলতে বাধ্য হয় এবং সেখানে প্রোটেকশনও থাকে, ফিল্ডারও থাকে, সো বড় স্কোর করার সুযোগটা কমে যায়। ওয়েস্ট ইন্ডিজ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের পটেনশিয়ালিটি নিয়ে কারো কোনো সন্দেহ নেই, কিন্তু এই টুর্নামেন্টে এখন পর্যন্ত পিচের যে বিহেভিয়ার দেখা যাচ্ছে সেই জায়গায় তারা খুব বেশি হ্যাবিচুয়েটেড হতে পারছে না। আমরা একটা পরিসংখ্যান থেকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই, অর্থাৎ তারা কেমন ব্যাটিং করেছে। তাদের যে 10টা উইকেট গেছে, সেই 10টা উইকেটের 7টা উইকেটই স্লক করতে গিয়ে ব্যাটসম্যানরা আউট হয়েছেন। আবারও বলি, 10টা উইকেটের 7টা উইকেটই ব্যাটসম্যানরা স্লক করতে গিয়ে আউট হয়েছেন। এবং প্রথম 10 ওভারে তাদের যে পরিসংখ্যানটা, সেই পরিসংখ্যানটা একটু জানাতে চাই। প্রথম 10 ওভারে অবশ্যই 60টি বল, এই 60টি বলের মধ্যে 44টি তারা ডট বল খেলেছেন, স্কোরিং শট করেছেন 16টি, যে 16 বল থেকে তারা 45 রান সংগ্রহ করতে পেরেছেন, কিন্তু 7টি উইকেট তাদের হারাতে হয়েছে। এবং এই 44টি যে ডট বল তারা দিয়েছেন, বিষয়গুলো এমন না তারা বিট হয়েছেন ডিফেন্ড করতে গিয়ে, সেক্ষেত্রে আলটিমেটলি ডট বল দিয়েছেন, কিন্তু যে বিষয়টা দেখা গেছে তা হচ্ছে স্লক করতে গিয়ে তারা বিট হয়েছেন। স্যার, এই প্রসঙ্গটা একটু আসতে চাই। ওয়েস্ট ইন্ডিজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদেরকে নিয়ে অনেক কিউরিওসিটি আমাদের আছে। আপনি একটু আগে বলছিলেন যে এই বিশ্বকাপে হয়তোবা অ্যাপ্রোচের পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে ওই অ্যাপ্রোচে যদি যেতে হয়, অর্থাৎ প্ল্যান এ থেকে যদি প্ল্যান বিতে যেতে হয়, ওয়েস্ট ইন্ডিজের কি ওই পটেনশিয়ালিটি আছে এই টিমের মধ্যে যে আসলে তারা একটু মডারেট ব্যাটিং করবে বা একটু মডারেট ব্যাটিং করে তারা সেক্ষেত্রে সাফল্য পাবে? ডেফিনেটলি, কারণ এরা সবাই আন্তর্জাতিক খেলোয়াড়, প্রফেশনাল খেলোয়াড় এবং সারা পৃথিবী ঘুরে ঘুরে খেলছে। আমি নিশ্চিত যে ওরা অ্যাডপ্ট করতে জানে। আমার মানে টার্গেটটা আবার নতুন করে সেট করতে হবে, প্রায় সব দলই সেটা করবে। 150-60 রানের যে ইনিশিয়াল টার্গেট হয়তো সবাই মাথায় ছিল, তাদের যে ইনিশিয়াল প্ল্যান ছিল, ওখান থেকে হয়তো নিচে নেমে আসতে হবে। এবং এখানে ব্যাটসম্যানদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু সময় কাটাতে হবে উইকেটে, গ্যাপে খেলতে হবে, ম্যানুভার করতে হবে, এবং এর মধ্যে দিয়ে হয়তো উইকেটের সাথে একটু ধাতস্থ হতে পারবে ব্যাটসম্যান। তারপরে যদি লুজ বল পায় সেটা দিয়ে হয়তো ক্যাপিটালাইজ করতে পারবে। এখানে গিয়েই বড় বড় শট খেলা উইকেটের সাথে না বুঝে শুনে, সেটা খুব রিস্কি হয়ে যাবে। এবং সেটা কিন্তু ওরা করতে গিয়েছিল, কিন্তু বারবার হয়তো ভেবেছিল যে ঠিক আছে, পিছনের ব্যাটসম্যান পারেনি, আমি পারবো, তো সেই চেষ্টা করতে গিয়ে কিন্তু ওরা আউট হয়েছে। আমি নিশ্চিত যে এটা ওরা চেঞ্জ করবে। ওদের মধ্যে কিছু কিছু ব্যাটসম্যান আছে তারা হয়তো একটু ধরে খেলতে পারবে এবং সেটাই চেষ্টা করবে, এবং উপরের দিক থেকে সেটা যদি না হয় তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের জন্য এটা ডিফিকাল্ট হবে। এটা কিন্তু ওই উইকেট না, মোটেই না যে কনসিস্টেন্টলি বিগ হিট করে পার পেয়ে যাবে একজন এসেই, এটা উইকেট না। এখানে ধরে খেলতেই হবে। এবং আমার মনে হয় 130-140 রান এজ এ গুড স্কোর হেয়ার এখানে যদি করা যায়, এবং সেই লক্ষ্য নিয়েই সব দলকে খেলতে হবে। এবং এই ধরনের উইকেটে অবশ্যই যে সমস্ত বোলারদের ভ্যারিয়েশন রয়েছে, সেই সমস্ত বোলাররা সাকসেসফুল হবেন সেটাই ধরে নেওয়া যায়। আমরা আদিল রশিদকে নিয়ে কথা বলতে চাই। আমরা প্রত্যেকে জানি তিনি আজকে 2 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন। তার যে বোলিং বিশ্লেষণটা সেটা আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাবো, অর্থাৎ তিনি মোট 2 ওভার 2 বল করেছেন, সেই জায়গায় কোনো মেডেন দিতে পাননি, কিন্তু 4টি উইকেট পেয়েছেন 2 রান দিয়ে। তবে আমরা যে বিষয়টা আসলে মূলত দেখাতে চাই তা হচ্ছে আদিল রশিদের ভ্যারিয়েশনের জায়গাটা। তিনি গুগলি করতে পারেন, সেটা আমরা খুব ভালো মতো জানি, কিন্তু আজকে 2 ধরনের গুগলি তার কাছ থেকে আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ 2টি গুগলিতে 2 ধরনের রিস্ট পজিশন তার ছিল। আমরা ঠিক এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই, পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। নর্মালি যে বিষয়টা হয় যে গুগলি যখন একজন বোলার করেন তখন
সেই গুগলিটা ব্যাক অফ দ্য হ্যান্ড করেন, বা আদিল রশিদও কিন্তু ন্যাচারালি ব্যাক অফ দ্য হ্যান্ড তিনি গুগলি করেন, কিন্তু যে বলটায় তিনি আন্ডার রাসেলকে আউট করেছেন, পর্দায় ঠিক বা পাশে দেখা যাচ্ছে, যে বলটায় আন্ডার রাসেলকে তিনি আউট করেছেন সেই বলটায় রিস্ট পজিশনটা একটু ডিফারেন্ট ছিল, একটু ফরওয়ার্ড জোন থেকে তিনি বলটাকে রিলিজ করেছেন, অর্থাৎ সেই জায়গায় আন্ডার রাসেল হয়তো বা গুগলিটা পিক করতে পারেনি। স্যার, আমার কোয়েশ্চেনের জায়গাতে এখানে যে একজন বোলার তার কাছে যখন ভ্যারিয়েশন থাকছে, অর্থাৎ গুগলি এমনিতেও একটা ভ্যারিয়েশন, সেই গুগলিতে গ্রিপিংয়ের ক্ষেত্রে যখন আমি আবার পাল্টা আরেকটা ভ্যারিয়েশন করছি, ব্যাটসম্যানের জন্য কতখানি ডিফিকাল্ট হয়ে যায়। আর বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বিষয়টা কি এরকম যে যখন আমার আগের বোলাররা বেশ কিছু উইকেট নিয়ে নিয়েছেন তখন আই হ্যাভ দ্য লাক্সারি টু ডু দিস কাইন্ড অফ এক্সপেরিমেন্টস? কিছুটা বটে, সেটা অ্যাডভান্টেজ তো বোলার নেবেই, কারণ ব্যাটসম্যান সেই সময় এমন একটা সিচুয়েশন, আজকে ওয়েস্ট ইন্ডিজ যে সিচুয়েশনে ছিল সেখানে যে কোনো ব্যাটসম্যান যখনই এসছে দারুণ চাপের মধ্যে ছিল, এবং সেটা অ্যাডভান্টেজ ডেফিনেটলি বোলার নেবে। আমার মনে হয় লেগ স্পিনার যে বল করেছে, একটা লেগ স্পিন, একটা গুগলি, একটা বোধহয় স্ট্রেটার ডেলিভারি ছিল। আমার মনে হয় যেমন আব্দুল কাদির ছিলেন যিনি লেগ স্পিন করলেও এক একটা বল 2-3টে বল করতে পারতেন, কোনোটা একটু বেশি টার্ন করবে, কোনোটা একটু কম টার্ন করবে, গুগলি করলে সেটা করতে পারতেন। হি ওয়াজ অ্যান অ্যামেজিং লেগ স্পিনার। সো ওগুলি হলে তো আরো মারাত্মক হয়ে যায় ব্যাটসম্যানের জন্য, ঠিক কতটা টার্ন করবে সেটা ধরা মুশকিল হয়ে যায়। সো এরা সবাই দুর্দান্ত বোলিং করেছে আজকে। ডানহাতি এবং বাঁহাতি দুজন ব্যাটসম্যানের এগেইনস্টে যে কন্ট্রোল দেখলাম, ট্রিমেন্ডাস কন্ট্রোল, এবং ব্যাটসম্যানকে কোনো জায়গা দেয়নি, কোনো রুম দেয়নি, একেবারে একটা জায়গায় বেঁধে রেখেছিল এবং কোনো সুযোগ পায়নি। আমি দিস ইজ অ্যামেজিং যে 2 উইকেট পেয়েছে 4 রান দিয়ে, ইফ আই এম নট রং, বা 4 উইকেট পেয়েছে 4 উইকেট পেয়েছে 2 রান দিয়ে, 4 উইকেট পেয়েছে 2 রান দিয়ে, 2.7 ওভার্স বোধহয় বোলিং করেছে। অ্যামেজিং স্কোর কার্ড এটা একটা। সো টেরিফিক বোলিং করেছে, কোনো সন্দেহ নেই। অন দ্যাট নোট আমরা আরও দুজন রিস্ট স্পিনারকে নিয়ে কথা বলতে চাই। আজকের দিনের প্রথম ম্যাচে তাদেরকে আমরা দেখতে পেয়েছি। অ্যাডাম জাম্পা, তিনি কিন্তু প্রথম মোটামুটি মোমেন্টামটা সেট করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার হয়ে। পরবর্তী সময় তাবারেজ শামসিকেও আমরা ভালো বোলিং করতে দেখেছি। জাম্পা 4 ওভারে 21 রান দিয়ে 2টি উইকেট, শামসি 4 ওভার 22 রান দিয়ে 1টি উইকেট। জাম্পার ইকোনমি রেটটা ছিল 5.25 এবং শামসির ইকোনমি রেটটা ছিল 5.54। স্যার, এই দুই রিস্ট স্পিনারকে নিয়ে একটু কথা বলতে চাই। কেমন দেখলেন তাদের পারফরমেন্স? আমরা জানি শামসি তো আইসিসি টি20 র্যাঙ্কিংয়ে এখন 1 নম্বরে চলে এসেছেন, মিস্টেরিয়াস বোলার এবং ট্রিমেন্ডাস স্পট মেনটেন করে বোলিং করতে পারেন। সামগ্রিকভাবে এই দুই লেগ স্পিনারকে কেমন দেখেছেন আজকের ম্যাচে? শামসির যে পেসে বল করে এবং যে একুরেসিতে বল করে, যেহেতু চায়নাম্যান বোলার কিন্তু খুব বেশি নেই, ব্যাটসম্যানদের পক্ষে কিন্তু সেটা সেই প্র্যাকটিসটা পাওয়া খুব কঠিন হয়ে যায়। এই মানের বলারের এগেইনস্টে খেলার অভ্যাস না থাকলে হঠাৎ করে এই মানের বলার এগেইনস্টে খেলাটা কঠিন হয়ে যায়। কিন্তু ওর যে একুরেসি এবং যে পেসে বল করে এবং দুদিকে বলটা ঘোরাতে পারে, ডেফিনেটলি মানে নো ডাউট যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এট দ্য মোমেন্ট। জাম্পা ঠিক সেই জায়গাটাতে হয়তো নেই, বা জাম্পার খুব একুরেট বলার। জাম্পা হয়তো 3টা ফরম্যাটেই খেলে, কিন্তু জাম্পার টেস্ট খেলে, ওয়ানডে খেলে, এবং সেটার সাথে মানিয়েই কিন্তু সে টি20তে খেলে। টি20তে নর্মালি যে কুইক ফাস্টার ডেলিভারিগুলি হয় সেদিকে খুব কমই যায়। ও টেস্ট ফরম্যাটে যেভাবে বল করে বা ওয়ানডেতে যেভাবে বল করে সেই ধারাটাই সে এখানে ধরে রাখে, এবং হি হ্যাজ বিন ভেরি ইফেক্টিভ। এবং সে রেগুলারলি টি20 খেলছে এবং আইপিএলে খেলছে, সব ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, নো ডাউট। তবে আমার মনে হয় শামসির তুলনায় হয়তো একটু পিছিয়ে আছে, যে কারণে শামসি হয়তো নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড। স্যার, আমাদের আর 20 সেকেন্ড সময় বাকি আছে। আগামীকাল বাংলাদেশের ম্যাচ। শ্রীলঙ্কার টপ অর্ডারে রাজাপাকসে এবং কুশাল পেরেরা ছাড়া সবাই ডানহাতি ব্যাটসম্যান। আপনি কি কোনো লেফট আর্ম স্পিনার খেলাতে চান কিনা? এটা খুব কঠিন সিদ্ধান্ত, এটা খুব সাহসী সিদ্ধান্ত হবে। যদি আমরা আমাদের একজন স্পিনার অ্যাড করতে চাই তাহলে সেটা একটা অ্যাগ্রেসিভ মুভ হবে। আমি জানি না সেই সাহস আমরা দেখাতে পারবো কিনা, এটা আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য। তবে যে দল এখন খেলছে সেই দলে কিন্তু ক্রমাগত উন্নতি করছে এবং তাদের গ্রাফটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। আশা করছি যে কালকে একটা ভালো ম্যাচ দেখতে পাবো। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময়টা একেবারে শেষ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব ভালো থাকবেন। অন দ্যাট নোট এই বিষয়টা বলে নিতে হবে, ম্যাচটা আসলে আগামীকাল না, ম্যাচটা আজ, কারণ 12টা অলরেডি অতিক্রম হয়ে গেছে। আজ কিন্তু বিগ ডে। সেক্ষেত্রে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান এই দুটো ম্যাচের ম্যাচ অ্যানালাইসিস নিয়ে আমরা ফিরবো রাত 12:30টায় আগামীকাল। এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লেমন প্রেজেন্টস, এক্সপার্ট টেবিল, পাওয়ার্ড বাই আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।